শোষণ এবং শাসনের রাইট। যে রাস্তাঘাটের কি অবস্থা, তার মধ্যে এবার প্রিয়াঙ্কা পড়েছে সবুজ। আমার খুব চাপ লাগছে যে সবুজ জামা পরে সে যাচ্ছে মেদিনীপুর। প্ল্যানেটে মানে পা রাখার মতো জায়গা নেই হচ্ছে মেট্রোর মধ্যে। তো মানুষ তো অতিষ্ঠ হয়ে যাবে না, মানুষ একেতেই রোজগার নেই, তার মধ্যে এত করাপশন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিজিস্ট্রেশন লাইফ। আর আজকে শপথ গ্রহণ, আজকে হচ্ছে 9 তারিখ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বেরোতেই হয়েছে। যে রাস্তাঘাটের কি অবস্থা, তার মধ্যে এবার প্রিয়াঙ্কা পড়েছে সবুজ। আমার খুব চাপ লাগছে যে সবুজ জামা পরে সে যাচ্ছে মেদিনীপুর। ভয় লাগছে। আমি জাস্ট এখানে আসার পরে ওকে আমি দেখছি ও সবুজ জামা পরে বেরিয়েছে। আর তুমি সবুজ কেন পরেছো? যাই হোক, ভয় তো কাজ করেই, স্বাভাবিক। আর আমি কোনো রাজনৈতিক মতাদর্শকে কিছু বলছি না, কিন্তু আমার ড্রেসের কালারটা সবুজ। এবার এটা যদি কেউ ভেবে নেয়, আমার কথা হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা 2 মাস আগে কিনেছে। এরকম একটা সিচুয়েশন, তুমি নিউট্রাল কালার কেনো, বা সাদা কেনো, হলুদ কেনো, বেশ সবুজ আর গেরুয়াতে যাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। চলো এবার দেখি রাস্তাঘাটের কি অবস্থা, এবার যেতে যেতে যতটুকু শেয়ার করতে পারি। এই হচ্ছে টালিগঞ্জের অবস্থা। আর টালিগঞ্জে আসার পরে মনে কিন্তু হচ্ছে না সেরকম কোনো চাপ হতে পারে, কিন্তু রাশ যেটা আমি ফোনে শুনলাম, মানে যারা যারা আমার অন্য শিল্পীরা যারা পৌঁছাচ্ছে তারা বললো যে ইয়েতে কিন্তু একদমই গাড়ি টাড়ি নেই, কারণ প্ল্যানেটে। তো আমরা ডিসাইড করলাম যে এখান থেকে যাব হচ্ছে ইয়েতে হাওড়া থেকে তারপর মেদিনীপুরে ট্রেন ধরবো, কারণ রাস্তার মধ্যে রিস্ক নেওয়া যাবে না। আজকে যেহেতু শপথ গ্রহণ, তার মধ্যে রাস্তার মধ্যে ব্রিগেডে আসছে অনেকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আজকের এই ভোটের ব্যাপার নিয়ে আজকে আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম যে পাবলিক মানে জনতা কি বলছে। আমরা খুব কম সংখ্যক কিছু জনতার থেকে আমরা রিভিউ নিয়েছিলাম, তো সেটাই একবার তোমরা দেখে নাও। তারপরে আসছি একদম হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে জনতা কি বলছে। তো প্রথম কথা বলবো যে কেন খাওয়ানো হয়েছে অনেকগুলো কারণে, সেটা অলরেডি লোকে দেখছে যে করাপশনটাকে এত মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে যে সেটা মানে এতটা মাত্রা নিয়ে যাওয়া হয়েছে যে মানুষের পক্ষে আর সম্ভব হয়নি সেটা। মানে আপনি একটা দোকান খুলছেন তার জন্য এসে কাটমানি চাইছে, বা আপনি একটা কিছু কিনছেন তার জন্য টাকা চাওয়া হচ্ছে। তো মানুষ তো অতিষ্ঠ হয়ে যাবে না, মানুষ একেতেই রোজগার নেই, তার মধ্যে এত করাপশন। তো সেটা তো একটা বড় ব্যাপারই। আর সেকেন্ড হচ্ছে যে আপনি এখানে কোনো কোম্পানি দেখতে পাচ্ছেন না। চারপাশে? প্রথম কথা, এতগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে এবং এতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে জাস্ট বিকজ টিচার নেই। তো একে তো ওই টিচারদের সংখ্যাটা এত বেশি কমে যাওয়ার জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং তার রোজগার নেই, এটা হচ্ছে মেন কারণ। আচ্ছা, তো আমাদের এইগুলোর উপরে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত বলছেন। অবশ্যই এগুলো প্রাইমারিলি ফোকাস করা উচিত, বিকজ যেখানে জব থাকবে সেখানেই সরকার থাকবে। মানুষ দেখুন সেমই, ঠিক আছে, এই মানুষই তৃণমূল সরকারকে ভোট দিয়েছে, এই মানুষই বিজেপিকে সরকারকে ভোট দিয়েছে, এই মানুষই আবার বামফ্রন্টকে এনেছিল। তো গ্রাউন্ড লেভেলে লোকজন সেম, তাদের মেন্টালিটিটা বদলাচ্ছে খালি। আজকে আমাদের চাহিদাটা একরকমের, সেই চাহিদাটা যদি পূরণ না হয় আমরা আবার সরকার চেঞ্জ করব। ওকে। এটা আমাদের মেন ফোকাস। আচ্ছা, আমাদের একটা ছোট্ট সমীক্ষা ছিল এটা নিয়ে। তো থ্যাংক ইউ স্যার, আপনার নামটা? অর্পণ অধিকারী। থ্যাংক ইউ স্যার। এটাতে মানে মেয়েদের সেফটিটার জন্য। কারণ আমরা লাস্ট কিছু বছর দেখে এসেছি যেভাবে পশ্চিমবঙ্গে মেয়েদের যেরকম ভাবে হেনস্থা বা যেরকম আমাদের অভয়া কাণ্ড থেকে শুরু করে, তো আমরা সেই এটার উপরে দৃষ্টি আকর্ষণ করছি, তাই তো? অবশ্যই। তো এই আমরা এখানে পেয়ে গেলাম, ম্যাডাম বললেন যে মেয়েদের সেফের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। বল লাঠি খাওয়ার বল, আর গরিব মানে ভিখারি, বড়লোক মানে রাজা। মেরে খাওয়ার শোষণ এবং শাসনের রাইট। সিপিএম এর রাইট তো একরকম, বিজেপি করবে কি? মানুষ তো সব সুবিধাবাদী না, মানুষ তো একরকম না। এবার যে এখানে হিজড়া নিয়ে বসবো, মেয়ে ছেলেকে নিয়ে, হিজড়াদের মেয়েগুলো যাদের উপর ট্যাক্সি করে গাড়ি সারাদিন পয়সা সারা তোকে নিয়ে যাবে, চাকরি করলো সুবিধা পাওয়া যায়। অবশ্যই তাই। কারণ তাহলে আমরা বলবো যে এই যে নতুন সরকার গঠন হতে চলেছে, কি কি জিনিসের প্রতি মানে লক্ষ্য রাখলে সেই সরকারও বেশি দিন থাকতে পারবে আপনার মনে হয়? এ ভালো করলে একেও তাড়াবে, মোরাজিকে তাড়ালো না বেশি দিন। হ্যাঁ।
যদি ভালো করে একেও চালিয়ে দেবে। আমি বিহারে কাজ করতাম, ধীরেন হলে গরিব, কেন গরিবের ছেলেদের কোনো দাম নেই বড়। আমি হোস্টেল জীবনে থেকেছি, খারাপটার প্রতিবাদ করলে এই করে। আর জমিদার যোদ্ধাদের হাতে পয়সা, বুঝলেন, দুনিয়া এখন চিনতে চেনেন, চেনা এখন খুব শক্ত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার মানে এরকম একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো। আমি হাওড়া যাওয়ার জন্য জাস্ট আমি নামলাম, মানে আমরা অ্যাকচুয়ালি নামলাম হচ্ছে স্প্ল্যানেডে। এবারে স্প্ল্যানেডে নামলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে নামার পরে যেটা দেখলাম, পার্কস্ট্রিট থেকে কাতারে কাতারে লোক ঢুকলো, সব যাচ্ছে হাওড়া। এবার আমার ভয় লাগছে, আমি যদি এখান থেকে বাস ধরতাম, বাস ধরলেও বাসেও ভিড়, বাসের সংখ্যা কম, আর এখন এই ট্রেনেও হয়তো ভিড় হবে। মানে কী পরিমাণে লোক আসছে, এবার আমি যাবো কী করে বুঝতে পারছি না। এই পরিমাণে লোক আসছে, সব এইভাবে যাচ্ছে, মানে এতটা রাশ সেখানে, মানে স্প্ল্যানেডে মানে পা রাখার মতো জায়গা নেই হচ্ছে মেট্রোর মধ্যে। মানে ব্রিগেড জাস্ট শেষ হয়েছে, এখন প্রায় দুপুরবেলা, সব যাচ্ছে, সব এবার সব বাড়ি ফিরছে। এই যে এই হচ্ছে হাওড়া স্টেশনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় হাওড়া স্টেশনের, কারণ এখানে মেদিনীপুরের ট্রেনগুলো যেটা ফোনে দেখাচ্ছে আপডেট যে 12:55 বেরিয়ে গেছে, কিন্তু অথচ সেই ট্রেনগুলো এখানে বলছে যায়নি, লেট করছে প্রচণ্ডভাবে। ট্রেনেরও একটা রাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশনেরও এত ভিড়, কারণ সবাই ব্রিগেডে এসেছিলো, এখন যে যার বাড়িতে যাচ্ছে, এখানে মানে পা ফেলার মতো অবস্থা নেই, তার মধ্যে ট্রেনের এরকম ঝামেলা। তো এখন আমি খড়গপুর লোকালের জন্য দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম নাম্বার 10-এ দাঁড়িয়ে আছি। খড়গপুর লোকাল ঢুকছে, ওই তো খড়গপুর লোকাল ঢুকছে। এবার এটা ঢুকলে দেখা যাক আদৌ বসার জায়গা পাই কিনা, বাট বসার জায়গা না পেলে যাওয়াটা তো মুশকিল হয়ে যাবে। এলিয়ে গেছো? আমরা কটায় উঠেছিলাম? 2টোতে উঠেছিলাম, এখন বাজে এই দেখো প্রায় 4:20। এখন নামলাম, আর প্রত্যেকটা স্টেশনে এত ভিড়, মেচেদাতেও ভিড়, মেচেদাতেও ভিড়। চলো এবার আমি এখান থেকে আবার বাস ধরতে হবে নন্দকুমারের জন্য। তো জাস্ট ঢুকলাম এখন হোটেলে। এবার ব্যাপারটা হচ্ছে আমি আজকে সকালবেলা না বাইরের খাবার, মানে আমার এক বন্ধুর আশীর্বাদ ছিল, তার জন্য পোলাও আর পনির খেয়ে এসেছিলাম। আর আমি যে রাতে ভাত করেছিলাম সেইটাকে জল দিয়ে এই দেখো পান্তার মতো করে নিয়ে চলে এসেছিলাম। তো এখন একটুখানি প্রায় 20 মিনিটের মতো বাকি আছে, 20 মিনিটের সময়টাকে এগুলোর মধ্যে সব ভাত, এটাতে ভাত, এটাতে ভাত, এটাতে ভাত। আর এখন আমি আসার সময়, হোটেলে ঢোকার সময় এখানে চানাচুর আর পেঁয়াজ নিয়ে এসেছি। এখন এই পান্তা ভাতটাকে আমি খেয়ে, অনেক আগে বেরিয়েছিলাম খেয়ে সেই কলকাতা থেকে, তো এখন এই পান্তা এইসবগুলো খেয়ে আমি তারপর যাবো, কারণ সময়ও নেই, জাস্ট তাড়াহুড়ো করে রেডি করে জাস্ট এই পান্তা ভাতটা খেয়ে এখন বেরিয়ে যাবো। চলো গুড নাইট বলছি কেন, এক্সাইটমেন্টে যাতা বলছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রিজুস ড্রিম লাইফ। আর এইভাবেই নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই জুড়ে থাকতে হবে রিজুস ড্রিম লাইফের সাথে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, টাটা।